দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ক্লেমন বেউন্ডা গ্যালারি বিশেষ আয়োজনে। আমাদের সাথে আছেন একজন ভেরি স্পেশাল গেস্ট, বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং অনেক দিন জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তার আরও একটি পরিচয় আছে, তিনি কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। মিনহাজুল আবেদিন নান্নু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো। নান্নু ভাই, আপনি দুইটা ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, মনে হয় 1990 বা 91-এর দিকে এশিয়া কাপে। সেখানে আকরাম ভাই ছিলেন, বুলবুল ভাই ছিলেন। আপনি যে দুইটা ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বা আপনি ক্যাপ্টেনশিপটা পেয়েছিলেন, সেই গল্পটা যদি একটু জানেন। 1990-তে আমরা এশিয়া কাপ খেলতে যাচ্ছিলাম, ভারতে অনুষ্ঠিত হয়েছিল। তো তো সেই সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা আমাদের জন্য অনেকটা ড্রিম ছিল, কারণ তখন ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করা এবং ভারত, পাকিস্তান, এদের সাথে শ্রীলঙ্কা। তো সেই হিসাবে সবার কাছে একটা এক্সাইটিং কাজ করতো, যাতে কীভাবে ভালো খেলা যায়, কারণ ফ্যাসিলিটি তো খুবই কম। তখন তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল হচ্ছে, বিকালে আমরা যে অল্প সময় পাচ্ছি প্র্যাকটিস করছি, নেটে 10 মিনিট ব্যাটিং করা। জাতীয় দলে যে কয়জন আমরা ডাক পেয়েছিলাম তার খুব ভালোভাবে অনুশীলন করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক অপরচুনিটি ছিল এবং সেই হিসাবে ওই ধারাবাহিকতায় আমরা রিপ্রেজেন্ট করতে চাই এবং ভালো ক্রিকেটটাই ওখানে খেলি। তখন আসলে আপনি ক্যাপ্টেনশিপটা কিভাবে পেয়েছিলেন? আপনাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল একেবারে হঠাৎ করে বলা যায়, মানে তখন আসলে সেই প্রক্রিয়াটা কী ছিল বা সেটার পেছনে গল্পটা কী ছিল? ওখানে 1990-তে আমরা যখন আইসিসি খেলতে গিয়েছিলাম হল্যান্ডে, তখন গাজী আশরাফ লিপু আপনার অধিনায়ক ছিল। তো ওখান থেকে আসার পরে, তখন আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম জাতীয় দলে। তো সেই যে ওখান থেকে আসার পরেই নেতৃত্বটা চেঞ্জ হয়, তারপর আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। তো সেই ধারাবাহিকতায় পেয়েছিলাম। সেই এশিয়া কাপেই আমরা যদি দেখি যে ভারতের যে স্কোয়াডটা ছিল, সেখানে কপিল দেব, সচিন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন এই ধরনের ক্রিকেটের অ্যাগেনস্টে খেলেছেন, সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? যেটা বললাম যে সৌরভ গাঙ্গুলিও ছিল ওই সময় দলে, অজয় জাদেজা, এবং একটা ড্রিম টিমের মতো ওখানে ছিল ওই জায়গাটায়। কপিল দেবের মতো প্লেয়ারকে সামনে পাওয়া তখন, এবং আজহারউদ্দিনদের সামনে পাওয়া একটা বিরাট ব্যাপার ছিল। তো সব কিছুতে এক্সাইটিং যথেষ্ট কাজ করেছিল এবং আমরা যথেষ্ট হেল্প পেয়েছিলাম। কিন্তু নানু ভাই, মাত্র দুটো ম্যাচের নেতৃত্ব, মানে এই জিনিসটা দুটো ম্যাচ না, তখন আমি যখন স্টার্ট করেছি আন্তর্জাতিক ম্যাচটা ছিল, এশিয়া কাপটা দুটো, তারপর সাউথ ইস্ট এশিয়াতে আমি ক্যাপ্টেন ছিলাম। সাউথ ইস্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন আমার নেতৃত্বে, এবং ওখানে আপনার হংকং, মালয়েশিয়া, বাংলাদেশ সবাই পার্টিসিপেট করেছিল। এবং ওটার পরে যেগুলি সাইড ম্যাচগুলি হয়, ওগুলি আমি 94 পর্যন্ত আমি অধিনায়িত্ব করে গিয়েছিলাম 4 বছর। এবং পরবর্তীতে দেখেছি যে নানু ভাই, আপনি আসলে একদিক দিয়ে খুব লাকি যে বাংলাদেশের কিছু স্মরণীয় মুহূর্ত বা স্মরণীয় ম্যাচের আপনি সাক্ষী থেকেছেন একেবারে মাঠ থেকে। যেমনটা যদি বলতে হয় যে 98-তে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশ যখন প্রথম ওয়ানডে ম্যাচটা জিতলো, সেই ম্যাচে আপনি ছিলেন। সেই ম্যাচের সময় বাংলাদেশের জয়টাকে আসলে তখন কিভাবে দেখেছেন, বা আপনার ওই মুহূর্তে আসলে দলের অবস্থানটা কেমন ছিল? আসলে আপনি দেখেন, আমি যখন প্রথম জাতীয় দল রিপ্রেজেন্ট করি তখন 1984 সালে, তখন কিন্তু কেনিয়ার সাথে কিন্তু খেলতে গিয়েছিলাম নাইরোবিতে আমরা। তো প্রথম আনঅফিশিয়াল যেটা 3 ডেজ ম্যাচ ছিল ওখানে, তারপরে ওয়ানডে ছিল প্রায় 5টা। তো তখন থেকে কিন্তু কেনিয়ার সাথে আমরা ইন অ্যান্ড আউট খেলে যাচ্ছি। তখন 86 সালে আইসিসি ট্রফিতেও আমরা কিন্তু কেনিয়াকে পেয়েছিলাম, কেনিয়াকে হারিয়েছিলাম। তো আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ওদের সাথে অনেক দিন। তো সেই হিসাবে 98-এও যথেষ্ট আমরা কনফিডেন্ট ছিলাম ওদের সাথে, যে ফার্স্ট যেটা অফিসিয়াল ওডিআই যেটা ধরা হচ্ছিল ওদের সাথে খেলায়। কিন্তু এর আগে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা, কারণ 84 সালে আমরা যখন প্রথম গিয়েছিলাম তখন তো ডিজাস্টার, আমাদেরকে কিন্তু ওরা আউটপ্লেট করে দিয়েছিল 3 দিনের ম্যাচে ওডিআইগুলিতে, আমরা ওদের সাথে দাঁড়াতে পারি না। তো 1986-এ যখন আইসিসিতে আমরা ওদেরকে হারিয়েছিলাম আইসিসি ট্রফি ম্যাচে, ইংল্যান্ডে যেটা অনুষ্ঠিত হয়েছিল, এবং ওটার পরে কিন্তু আমরা ওদের সাথে 94-তে হেরে গিয়েছিলাম, নাইরোবিতে খেলা হয়েছিল। ওটাও ওই বছরে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একটা সুযোগ ছিল, এবং সবচেয়ে সহজ সুযোগটা আমরা হারিয়েছিলাম তখন 1990 সালে। আমরা আইসিসি ট্রফিটা হল্যান্ডে জিম্বাবুয়ের কাছে হেরে গিয়েছিলাম সেমিফাইনালে। তাহলে হয়তো 92 ওয়ার্ল্ড কাপেই বাংলাদেশ কোয়ালিফাই করতো। অবশ্যই এটা আমরা এখনও ফিল করি যে আমাদের তখন আমাদের যে সাইডটা ছিল, যে 15 জনের যে স্কোয়াডটা ছিল, দ্যাট ইজ দ্য ট্রিভান্ডাস স্কোয়াড। আপনার ব্যাটিং, বোলিং সব দিক দিয়ে আপনার একটা ভারসাম্য ছিল দলের, এবং অপরচুনিটি একদম হাতে এসে আমাদের হাত থেকে চলে গিয়েছিল। তারপরে আমরা এখনও ফিল করি এটা।
এবং 98-এর ওই ম্যাচের পরেই ঠিক পরের বছরই 99 ওয়ার্ল্ড কাপ, এবং বাংলাদেশের বলবো যে একেবারে প্রথম ওয়ার্ল্ড কাপটা অনেক দিক থেকে স্মরণীয় ছিল। যদি বলি স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়, সেখানে নানু ভাই আপনার একটা অসাধারণ একটা ইনিংস আছে, একটা 50 আছে, এবং আপনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন ওই ম্যাচটাতে। প্রথম যে জয়টা স্কটল্যান্ডের বিপক্ষে, মাঠ থেকে দেখেছেন, ড্রেসিং রুমের আবহাওয়া আপনি জানেন, কেমন ছিল সেই জয়টা এবং উদযাপনটা কেমন ছিল? উদযাপন তো সাংঘাতিক। এটা তো সেলিব্রেশনটা আমরা ওখানে যতটুকু করেছি তার চেয়ে বেশি বাংলাদেশে হয়েছে। এক্সাইটিং এত বেশি কাজ করেছিল যে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ জেতা। কারণ আপনার 98-এ আমরা যখন আমাদের রুটিন একটা সিরিজে গিয়েছিলাম আয়ারল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড, বিকজ আমাদের 99-এ যখন ওয়ার্ল্ড কাপ খেলতে আমরা যখন 97-এ আইসিসি কোয়ালিফাই করার পরে, তো তখন কিন্তু আমরা যে ট্যুরে গিয়েছিলাম স্কটল্যান্ড কিন্তু খুব বাজেভাবে আমাদের হারিয়ে দিয়েছিল। আমাদের 100 রান করতে ওখানে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। সেই হিসাবে আমরা ওই এক্সপিরিয়েন্সটা একটু আমাদের কাছে ছিল বলে আমরা তারপরেও ওয়ার্ল্ড কাপের ম্যাচটা আমাদেরকে যে উইকেটে খেলতে চেয়েছিল সেটা না দেখলে যারা খেলেছে এরা জানে, এবং কতটা ঘাসের পরিমাণ ছিল, ওয়েদার কন্ডিশন 4 ডিগ্রি সেলসিয়াস ছিল অলমোস্ট। এইসব কন্ডিশনের বিপক্ষে স্কটল্যান্ডের সাথে ওই ম্যাচ জেতা, এটা ট্রিমেন্ডাস, এবং প্লেয়ারদের এফোর্টটা ছিল ট্রিমেন্ডাস। কিন্তু নানু ভাই ওই কন্ডিশনে বাংলাদেশ মাত্র, আমার যতদূর মনে পড়ে হয়তো বা 26 বা 30 রানের মধ্যে বাংলাদেশ 5 উইকেট চলে গেছে 25 রানের মধ্যে, এবং আপনি সেই সময় দলের হাল ধরেছিলেন, এই রানটাকে 180 প্লাস নিয়ে গেছেন এবং একটা উইকেটও মনে হয় পেয়েছিলেন আপনি সেই ম্যাচে। আসলে এই ডিফিকাল্ট কন্ডিশনে আপনি যেভাবে ব্যাটিং করেছেন, আসলে সেটা কতটুকু ডিফিকাল্ট ছিল? অবশ্যই ডিফিকাল্ট ছিল, কন্ডিশন ওয়াজ ভেরি ব্যাড। যেটা আমরা বললাম যে আমরাও যথেষ্ট, যখন 25 রানে 5টা উইকেট পড়ে গিয়েছিল, সবার একটা ছিল উইকেটটা সেভ করে রাখা যতটুকু যাওয়া যায়, কারণ ওই কন্ডিশনটা একটু হার্ড ছিল আমাদের জন্য। 4 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা, ব্যাটিং করা, সুইং করছে, বাউন্স ইভেন প্রায় 6 মিলিমিটার ঘাস ছিল। তো সেই হিসাবে সব কিছু মিলে কিন্তু ট্রাবল ফেস করেছিলাম। তারপরে আল্লাহ অশেষ রহমত যে আমরা ওভারকাম করতে পেরেছি এবং ভালো ক্রিকেটটা খেলতে পেরেছি, দিন শেষে জয় নিয়ে মাঠ থেকে ফিরেছি। এবং পরের ম্যাচে, ঠিক তার পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ছিল, যদিও সেই ম্যাচে আমরা হেরেছিলাম, কিন্তু আপনার একটা অসাধারণ একটা ইনিংস আমরা দেখেছি, আরও একটা 50, মানে ব্যাক টু ব্যাক 50 প্লাস আপনি অ্যাডাম গিলক্রিস্টকে আউট করেছিলেন আমার যতদূর মনে পড়ে। আসলে অ্যাডাম গিলক্রিস্ট তখন খুবই আসলে ধ্বংসাত্মক ক্রিকেট খেলছে, সেই সময় তাকে আউট করা এবং এই অস্ট্রেলিয়ার বিপক্ষে 50, কেমন ছিল সেই এক্সপিরিয়েন্স? দেশের হয়ে একটা অস্ট্রেলিয়ার মতো দেশের সাথে তখন ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় 50 করা, এটা একটা বিরাট ব্যাপার ছিল, এবং প্লেয়ারদের সবার সম্মিলিত সাপোর্ট না থাকলে এই জিনিসটা করা যায় না। এবং গ্লেন ম্যাকগ্রা, ওয়ার্নকে আপনি ফেস করেছেন তখন, স্টিভেন ফ্লেমিং ছিল, দেন ম্যাকগ্রা ছিল, ব্র্যান্ডন জুলিয়ান ছিল, তারপরে টম মুডি ছিল, সব তো হল অফ ফেম অস্ট্রেলিয়ান ক্রিকেটের। তো সবার এগেনস্টে যে খেলা, স্টিভ ওয়া, মার্ক ওয়া, গিলক্রিস্ট, সব ট্রিমেন্ডাস প্লেয়াররা তখন অস্ট্রেলিয়ান টিমে। ওই বছর তো অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন, শেন ওয়ার্নের মতো বোলার ছিল। তো সে এক্সপিরিয়েন্সগুলি সাংঘাতিক শেয়ার করতে পেরেছি, এবং আমরা আমাদের যতটুকু সীমিত ফেসিলিটি, তখন তো দেশে কোনো ওরকম কোনো ফেসিলিটি নেই, এই সীমিতর মধ্যে যে আমরা প্লেয়াররা যে আমাদের মতো করে যে দল যে বিশ্বকাপে খেলেছিল, এটা কিন্তু অবশ্যই সব প্লেয়ারের প্রতি কিন্তু একটা স্যালুট। কারণ এরকম পারফরমেন্স কিন্তু তখন পাকিস্তানের মতো দলকে হারিয়ে দেওয়া এবং স্কটল্যান্ডের মতো দলের সাথে জেতা স্কটল্যান্ডের মাঠে, তো এই পারফরমেন্সগুলি অবশ্যই পরবর্তীতে আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট সহায়তা করে, এবং এই ফ্লোতেই কিন্তু এখন যাচ্ছে। এবং পাকিস্তানের কথা আপনি বলছিলেন, সেটা একটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা স্মরণীয় মুহূর্ত অবশ্যই বলতে হয়, পাকিস্তানকে হারানো। সেই সময় পাকিস্তান মানে একটা ড্রিম টিম, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, মানে আজহার মাহমুদ, একটা ড্রিম টিম, সাকলাইন মুশতাক, সেই দলকে হারানো। আসলে যখন আপনারা হারিয়েছেন, কখনো ওই সময় কি কখনো এইভাবে চিন্তা করছেন যে আসলেই কি আমরা হারিয়েছি তাদেরকে? আপনি দেখেন এই জায়গায় আমরা কিন্তু যেটা বললাম যে টিম হিসাবে সব জায়গায় আমরা খেলতে গিয়েছি, এবং সবার কাছে একটা ছিল, দেখি না চেষ্টাটা করে যায়, এই চেষ্টা করে যায় এর মধ্যে সবার মধ্যে কিন্তু একটা ভিতর থেকে যে আসছিল যে চেষ্টা করলে তো হয়তো ফল পেতে পারি, ঠিক সেভাবেই কিন্তু চিন্তাটা করা আসছিল। এই জেটটাই আমাদের ভিতরে তখন আসতে থাকে যে চেষ্টা করে দেখি, এই চেষ্টা করে দেখার মধ্যে ফলটা চলে এসেছে। এবং নানু ভাই পরবর্তীতে এই 99 ওয়ার্ল্ড কাপের পরে আপনি এরপরে আর খেলেননি, জাতীয় দলের থেকে অবসর নিয়েছেন, এবং তারপর একটা আমরা যেটা শুনেছি যে বাংলাদেশের প্রথম টেস্ট, অভিষেক টেস্টে কিন্তু আপনার কথা
বলা হয়েছিল বা শুনেছিলাম যে আপনি স্কোয়াডে থাকবেন বা আপনাকে প্রস্তাবও দেওয়া হয়েছিল এরকম কোনো কিছু, আসলে কেন আপনি টেস্ট টিমে খেললেন না বা কেন আপনি সরে গেলেন? বাট এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কারণ তখন বোর্ডে যারা ছিলেন তাদের সাথেই এরাও খুব একটা দেখেনি। তারপরে আমি কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটটা চালিয়ে গিয়েছিলাম, কারণ আমার কাছে আমি তো ফার্স্ট ক্লাস থেকে রিটায়ার করিনি, তখন বলেছিলাম যে ওয়ান ডে আর খেলবো না। ওটাও জেদের বসে বলেছিলাম, কারণ এরা যাওয়ার আগে, ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে আমার সাথে যথেষ্ট এমন কিছু কাজ করেছিল যেটা সবাই জানে। তো সেই সময় মনে করি যে হয়তো ওরা মনে করেছে যেমন, কিন্তু আমি ফার্স্ট ক্লাসে জানেন ওই বছরই আমি 1200 রান করেছি। এটা এখনও ফার্স্ট ইনিংসে 100, সেকেন্ড ইনিংসে 100, এই রেকর্ড কিন্তু আজকে 99 সাল থেকে আজকে 2024, এই রেকর্ডটা কিন্তু কোনো খেলোয়াড়ে কিন্তু ভাঙতে পারে। তো সুতরাং ফার্স্ট ক্লাস ক্রিকেটটা কিন্তু হচ্ছে। তো সুতরাং এইভাবে কিন্তু চিন্তাভাবনা, তারপরও টেস্ট খেলতে দেয়নি, এই প্রশ্নটা তো অবশ্যই থেকে যায়। তো ঠিক আছে, এটা নিয়ে আক্ষেপ নাই, বা মানুষ যা ভালোবাসা দিয়েছে এবং এটা নিয়ে বেঁচে আছি। নানু ভাই, আপনি বলছেন আক্ষেপ নাই, কিন্তু আমরা যতদূর শুনেছি বা যতটুকু দেখেছি যে বলা হতো যে মিনহাজুল আবেদিনের ব্যাটিং টেকনিক মানে খুবই পারফেকশনের সাথে তিনি টেকনিকগুলো অ্যাপ্লাই করেন, যেটা আসলে টেস্ট ক্রিকেটের সাথে খুব ভালো যায়। যেটা আপনি বললেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে আপনার যে রেকর্ডটা এখন পর্যন্ত 25 বছর কেউ ভাঙতে পারেনি, একটু হলেও কি আক্ষেপটা কাজ করে না যে যদি আপনি একটা টেস্ট খেলার সুযোগ পেতেন বা কয়েকটা টেস্ট খেলার সুযোগ পেতেন, নট অনলি আপনার ক্যারিয়ার, বাংলাদেশের ক্রিকেটও অনেকটা হয়তো বা উপকৃত হতো? হ্যাঁ, অবশ্যই। কারণ টেস্ট খেলার আমি যারা, আপনারা হয়তো জানেন আমার সাথে এমন কিছু কাজ করা হয়েছিল। একটা জায়গায় ওয়েস্ট ইন্ডিজ দল এসেছিল, ওই সময় আমাকে না নিয়ে এমন একটা খেলোয়াড়কে খেলানো হয়েছিল, ওই ছেলেটা কিন্তু একটা টেস্টই খেলে, তারপরে কিন্তু আর খেলেনি। এইভাবে কিন্তু ইন্ডিকেট করে করে কিন্তু খেলোয়াড়দের তখন দেওয়া হয়েছিল। তো সুতরাং এটা নিয়ে কিন্তু কী বলবো, তখন তো বলার কিছু নেই, তখন তো যারা করেছে তারাই জানে এই জিনিসটা ভালো করে। তো তারপর আমার খেলা আমি চালিয়ে গিয়েছিলাম, আমি আমার চেষ্টা করে গিয়েছিলাম। আমার পারফরমেন্স কিন্তু লাস্ট পর্যন্ত ন্যাশনাল লিগে আপনি যদি দেখেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সের মধ্যে আমি শেষ করেছি। নানু ভাই, আপনি একটা লম্বা সময় জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় আসলে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এই জার্নিটা আসলে কতটা ডিফিকাল্ট ছিল? অবশ্যই অনেক কঠিন ছিল, এটা আমরা জানি, কিন্তু কখনো কখনো হয়তো বা আপনি অনেক পার্সোনাল অ্যাটাকেরও শিকার হয়েছেন। সেটা আসলে আপনি কিভাবে আসলে আপনি মানসিকভাবে সেই চ্যালেঞ্জগুলো নিয়েছেন? আসলে সিলেকশন প্রক্রিয়াটা কিন্তু এমন একটা প্রক্রিয়া, এটা আপনি সাধারণ মানুষকে খুশি করাটা ডিফিকাল্ট। এই জায়গায় কিন্তু আপনাকে মানতে হবে। এখানে কিন্তু আপনি দেখেন দল যখন জয়ী হয় বা কেউ কিন্তু আমাদের কোনো দিন একটা অভিনন্দন জানায় না, যখনই ম্যাচটা হারে তখনই আলোচনাটা শুরু করে দেয়। তো শুধু এটা কিন্তু এটা কিন্তু একটা সিস্টেম হয়ে গেছে বাংলাদেশে। তো সেই হিসাবে দল ভালো করলে আপনি দেখেন 2013-র পর থেকে আপনি বাংলাদেশের ক্রিকেটের গ্রাফটা দেখেন, আপনার T20 আমরা তো পরে এসেছি, আপনার এর আগে টেস্ট ক্রিকেটটা, তারপর আপনার ওডিআই আমাদের দল সবসময় একটা ভারসাম্য ছিল। আমার টার্ম শেষ হওয়ার পরে আমরা বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে 36% উইনিং স্ট্যান্ডার্ডে গিয়েছে। ওই জায়গায় টেস্ট ক্রিকেটে 0% ছিল, ওই জায়গা থেকে 5%-এ গিয়েছে। এবং T20-তে আপনার একদম 0.something ছিল, ওই জায়গা থেকে 10% উন্নতি হয়েছে উইনিং পার্সেন্টেজ। তো স্ট্যান্ডার্ডটা কিন্তু 12 বছরে কিন্তু একটা উপরের দিকে গ্রাফ গিয়েছে, একটা ভারসাম্যটা এসেছে দলের মধ্যে। অনেকগুলি নাম্বার অফ ম্যাচ, আপনার নাম্বার অফ প্লেয়ার একটা প্ল্যাটফর্মের মধ্যে এসছে, হাই পারফরমেন্সের ইউনিটের স্ট্যান্ডার্ডটা একটা ভালো পর্যায়ে এসছে। তারপরে আপনার এ টিমের প্রোগ্রামগুলি হয়েছে, তারপরে সাথে সাথে টাইগার্সের প্রোগ্রামগুলি হচ্ছে। তো বিসিবির যে প্রোগ্রামগুলির মধ্যে অনেকগুলি কাজ কিন্তু আমাদের সিলেকশন প্যানেলের মধ্যে এসছে। ফার্স্ট ক্লাসে দেখেন মাঝখানে সবাই পিকনিক বলতো, অনেক কথা বলতো, এগুলিকে দেখেন একটা স্ট্যান্ডার্ডের মধ্যে, প্রফেশনালিজমের সিস্টেমের মধ্যে আমরা এনেছি। তারপরে আপনার যেহেতু ফাস্ট বোলারদের আগে হতো কি আপনার 125 ওভার একটা বল ইউজ হচ্ছে, স্পিনাররা এক এন্ড থেকে 50 ওভার 60 ওভার বল করছে, এটাকে চেঞ্জ করলাম। 80 ওভারে আপনার বাধ্যতামূলক নতুন বল নিতে হয়, কিন্তু নিতেই হবে, এটা বাধ্যতামূলক করে দিয়েছে, যাতে ফাস্ট বোলাররা পরন্তু বিকালে এসে আবার বল করতে পারে, 3টে স্পেল যাতে বল করতে পারে, একটা সিস্টেম করে দিয়েছি। এবং এই সিস্টেমগুলিতে দেখেন আজকে ফাস্ট বোলাররা একটা আন্তর্জাতিক পর্যায়ের একটা স্ট্যান্ডার্ডে গিয়েছে। তো এগুলির আমরা কিন্তু অনেকগুলি জিনিস কিন্তু চেঞ্জ করে একটা স্ট্যান্ডার্ড এসেছে। নানু ভাই, জাস্ট আমি একটু জানার জন্য যে আপনি যেটা কিছু তথ্য দিলেন, কিছু স্ট্যাট দিলেন, যে লম্বা সময় পর্যন্ত আপনি দায়িত্ব পালন করেছেন কিংবা
একটা কমিটি দায়িত্ব পালন করেছে, সেই হিসেবে বাংলাদেশের যে প্রোগ্রেসটা মনে হচ্ছে না যে একটু হলেও স্লো? কারণ আমরা যদি অন্যান্য দেশের প্রোগ্রেসটা দেখি তুলনামূলক, যদি আমি আফগানিস্তানের এক্সাম্পল দিই, তাদের প্রোগ্রেসটা অনেকটাই হাই এবং তাদের ট্যালেন্টেড ক্রিকেটার টেস্ট ম্যাচে হয় না, যদি অন্য দুই ফরম্যাটের কথা বলি। ওয়ানডেতে অত হয় না। আপনি ওয়ানডে দেখেন, ওয়ানডেতে লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা অনেকগুলো ম্যাচ জিতেছে, লাস্ট ওয়ার্ল্ড কাপটা এসছে, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু ওরা তো অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, ও জায়গায় নেয়। আপনার টি-20টা ওদের, তারপরে কিন্তু একটা সেমিফাইনাল পর্যন্ত এক থেকে র্যাঙ্কিংটা দেখেন আপনি, র্যাঙ্কিংটা কোন জায়গায় গিয়েছে। ওডিআইতে কিন্তু এখনও আমাদের সামান্য উপরে ছিল, কিন্তু গত ওয়ার্ল্ড কাপে আগ পর্যন্ত কিন্তু পিছিয়ে ছিল। আমি জাস্ট কম্পেয়ার করছি যে কতগুলো ম্যাচ খেলেছে, কতগুলো জয় পরাজয়, ওইভাবে যদি হিসাব করি তাও হয়তো বা কিছুটা প্রোগ্রেস ওরা আমাদের চাইতে এগিয়ে আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওদের ট্যালেন্টেড ক্রিকেটার অনেক আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা বললেন যে আপনারা যখন সিলেক্ট করেছেন তখনও দেখা গেছে যে 25 থেকে 30 জন ক্রিকেটারের মধ্যেই সিলেক্ট করতে হচ্ছে 15 জন একটা সদস্য। এখন যে নির্বাচক প্যানেল আছে ঘুরে ফিরে ওই 25-24 জন ক্রিকেটারই আছেন যাদের কাছ মধ্যে থেকে সিলেক্ট করা হচ্ছে। এই যে ক্রিকেটার সংখ্যা কম কিংবা ওই স্ট্যান্ডার্ডের অনেক বেশি ক্রিকেটার পাচ্ছি না, এটার আসলে দায়টা কার বা প্রবলেমটা কোথায়? এটার প্রবলেমটা নাম্বার ওয়ান, আপনার রিজিওনাল বোর্ড কয়টা আছে? আপনার রিজিওনালের কি ক্রিকেটটা হয়? 0%। আপনার তো কিছুই নেই। আপনার ফার্স্ট ক্লাসের স্ট্রাকচার কি দেশে? 0। তো আপনার যে 8টা যে ডিভিশন, আমাদের যে 8টা যে দল খেলে, 8টা দলের স্ট্যান্ডার্ডটা দেখেন আপনি। একটা টিমের একটা ম্যানেজমেন্ট নেই, টিম ম্যানেজমেন্ট যেটা ফার্স্ট ক্লাসের। আর ফার্স্ট ক্লাস টিমটা হয় কখন? আপনার টেস্টে যে স্ট্যান্ডার্ড হয়, যে সেম স্ট্যান্ডার্ড, ওই জায়গায় আপনি স্ট্রাকচার দেখেন 0। আপনার 24 ঘন্টা আগে এখনও কোচ করতে হয়, যে ফার্স্ট ক্লাস টিমের কোচটা কী হবে, প্রিপারেশন কে করাবে। তো সুতরাং আমরা এখনও ওই পর্যায়ে যেতে পারিনি। আপনার যখনই আপনার বাংলাদেশে 4টা ক্রিকেট সেন্টার নেই, আপনার যেখানে স্ট্যান্ডার্ডটা আপনি দেখেন, তো এই 4টা যদি আপনার ক্রিকেট সেন্টার যদি এখনও করতে না পারেন, আপনার নাম্বার অফ প্লেয়ার বাড়াবেন কোন জায়গাতে? আপনাকে সব কিছু ডিপেন্ড করতে হয় আপনার হোম অফ ক্রিকেট মিরপুরের জন্য। আপনার ডিভিশনের হাই পারফরমেন্স ইউনিট, আপনার ডিভিশনের আপনার ফার্স্ট ক্লাস টিমের স্ট্যান্ডার্ডটা ধরে রাখার জন্য প্র্যাকটিসের ফ্যাসিলিটি কই ওখানে? তো সব কিছু আপনার চিন্তা ভাবনা করে এখনও আপ টু দ্য মার্ক হয়নি। এখন আস্তে আস্তে রিজিওনাল বোর্ডগুলি হচ্ছে, এই জায়গায় গিয়ে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। হয়তো আগামী 1 থেকে 2 বছরের মধ্যে স্ট্যান্ডার্ডগুলি আপনার আপ টু দ্য মার্ক হবে। তখন আপনার প্রশ্নগুলি করতে পারেন প্লেয়ারকে, তখন আপনি জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন সবাইকে, আমাকে প্লেয়ার দাও। তখন আপনি বিভিন্ন ডিভিশন থেকে তখন প্লেয়ার বাই করতে পারবেন। লাস্ট একটা প্রশ্ন করতে যাচ্ছি নানু ভাই, হয়তো বা একটু অস্বস্তিকর, সেটা হচ্ছে যে কিছু কিছু মিডিয়া বা কোনো পার্সন হয়তো বা এই অভিযোগটা করে বা এই কথাটা বলে যে মিনহাজুল আবেদিন তার ক্যারিয়ারে একটা ছক্কা মারতে পারেননি, তিনি কিভাবে নির্বাচক হলেন। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচক হওয়ার জন্য কি একটা ছক্কা মারা বা একটা সেঞ্চুরি করা কি খুব ম্যান্ডেটরি কোনো কিছু? যে সমস্ত লোকরা এই সমস্ত কথা বলছে, ফার্স্ট ক্লাসে আমার রেকর্ডগুলি দেখে যেতে পারে। ওরা যারা যে সমস্ত কথাগুলি বলে প্রিমিয়ার ডিভিশনে আমার রেকর্ডগুলি দেখে যেতে বলে। বাংলাদেশের 90s ক্রিকেটে আমার মতো কোনো দাপট দেখে চলতে পেরেছিল নাকি বাংলাদেশ ক্রিকেটে? যে সমস্ত লোক এই সমস্ত কথা বলেছে, ওদেরকে আমার সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে জিজ্ঞেস করতে বলুন, কিছু জিজ্ঞেস করতে পারবে কি না। এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। আমরা দেশের জন্য খেলেছি, কে কী বললো না বললো এগুলি আমাদের কিছু আসা যায় না। তো সুতরাং আমরা যারা বলছে ওরাও দেশকে ভালোবাসুন, মানুষকে আপনার পাশের লোককে ভালোবাসতে শিখুন, তাহলে দেখবেন যে আপনারও উন্নতি আসবে। অবশ্যই আমরা যেমনটা আসলে মিনহাজুল আবেদের কাছে অনেক কিছু জানলাম, যেগুলো অনেক কিছু হয়তোবা অজানা ছিল, এবং যেটা আসলে তিনি বলছিলেন যে শুধুমাত্র উনি বলছেন বলে না, অনেক সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়কও বলেন যে বাংলাদেশের যদি খুব ফাইনেস্ট কোনো ব্যাটসম্যান থেকে থাকেন সেটা কিন্তু ছিলেন মিনহাজুল আবেদিন নান্নু, এবং তার কিছু অজানা গল্প আমরা জানতে পারলাম। দর্শক, অবশ্যই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।